অবশ্যই। আমরা আরেকটি বিষয় নিয়েও আলোচনা করব। সেটি হচ্ছে ইরান প্রসঙ্গ। কারণ ইরান প্রসঙ্গটি এখন এত বেশি আলোচিত বিষয়, যেটি আমরা আসলে রাজনীতির আলোচনা থেকে বাদ দিতে পারছি না। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সৈয়দ মহমুদুল্লাহ, সেটি হচ্ছে পাকিস্তানের ভূমিকা। পাকিস্তান কিভাবে মধ্যস্থতায় এলো এবং পাকিস্তান কিভাবে সফল হলো? আপনার কি মনে হয়? সফল হয়েছে কিনা বলা মুশকিল, তারা চেষ্টা চালাচ্ছে। তো শুনুন, আপনি নিশ্চয়ই আপনার দর্শক শ্রোতারা এবং আপনি স্পষ্টভাবে স্মরণ করতে পারেন, কয়েক মাস পূর্বে পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির, তখন তিনি ফিল্ড মার্শাল হন। এর পরবর্তীতে তাকে সরকারকে দিয়ে তিনি ফিল্ড মার্শাল হয়ে গিয়েছেন। যাই হোক, ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন। তাদের মধ্যে বেশ দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। সাধারণত অন্য কোনো দেশের একজন প্রধানমন্ত্রী, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পাওয়া 2-4-5 মিনিটের জন্য, সেটা একটা বিরল ঘটনা। তিনি প্রধানমন্ত্রীর সাথে আসলে বা রাষ্ট্রপ্রধানের সাথে আসলে হয়তো সেইটা ডেলিগেশন থাকতে পারেন। তো ফলে ভেতরে অনেক কিছু আছে যেটা আমি অন্তত জানি না। তবে একটা কথা, মানে ওই অঞ্চলে পাকিস্তানের গুরুত্ব কয়েক বছর থেকে পাকিস্তানের গুরুত্বকে মানে তারা কম করে দেখছিল আগের প্রশাসনগুলো, আগের অন্তত স্পেশালি বাইডেন প্রশাসন এবং তার আগে মানে আগের প্রশাসন। সেইটার থেকে এখন একটু চেঞ্জ হচ্ছে মনে হয় ওই পুরো এলাকা নিয়ে। এর একটা কারণ আছে। আপনি জানেন, ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের সময় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধবিরতি হলো সেটা তার প্রভাবে তিনি মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। পাকিস্তান সাদরে তার এই বক্তব্য গ্রহণ করেছে, তাকে অভিনন্দন জানিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেছে তাকে নোবেল শান্তি পদকের জন্য তারা মনোনয়ন করেছে পাকিস্তান। এটি একটি পক্ষান্তরে ভারত এবং ভারতের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছেন যে না, এটা আমরা নিজেরা কথাবার্তা বলে ঠিক করেছি, এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না। তো ট্রাম্প সাহেব প্রকাশ্যে যে কথা বলেছেন, তাকে তার সম্পূর্ণ বিরোধী বক্তব্য দেওয়া, পরিপন্থী বক্তব্য দেওয়ায় তিনি নিশ্চয় ক্ষুব্ধ হয়েছেন। এটি একটি কারণ পাকিস্তানের সাথে মানে সম্পর্কের। আরেকটা কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে দেখুন, এই যে চীনে কতগুলো জিনিস, রেয়ার আর্থ খনিজ আছে, এগুলা মানে ইলেকট্রিক কার থেকে শুরু করে ব্যাটারির জন্য, কম্পিউটারের জন্য, যুদ্ধ জাহাজের জন্য, অনেক কিছুর জন্য এগুলা খুবই অপরিহার্য, ওই রেয়ার আর্থগুলো। সারা পৃথিবীর টোটাল রেয়ার আর্থ যা প্রডিউস হচ্ছে একবার ডেভেলপড অবস্থায়, চূড়ান্ত পর্যায়ে উন্নত অবস্থায়, যেটা সাথে সাথে ব্যবহার করা যাবে, এর ওভারওয়েলমিং মেজরিটি সম্ভবত 70-80% চীন সাপ্লাই করে থাকে, চীনে হয়ে থাকে। যুক্তরাষ্ট্রেও কিছু আছে, তারা তেমন ডেভেলপ করেনি। অস্ট্রেলিয়ায় কিছু আছে, মাত্র তারা শুরু করছেন। এরকম পৃথিবীর অনেক দেশে আছে, ইউক্রেনে আছে, এবং ইউক্রেনের যে অঞ্চলে আছে সে অঞ্চল কিন্তু রাশিয়া অনেকাংশে দখল করেছে। বাকি যে অঞ্চলে কিছু কিছু আছে, সে অঞ্চলে সেই খনিজগুলা ডেভেলপ করার জন্য ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে এই রেয়ার আর্থ বা এই যে খনিজগুলা, স্পেশাল খনিজগুলা যেখানে যেখানে আছে সেগুলা আহরণের ব্যাপারে অত্যন্ত খুব গুরুত্ব দিচ্ছেন। এটা তার জন্য, যাতে করে চীনের উপরে নির্ভরশীলতা, এই যে দেখুন চীন মানে ইন্ডিয়ার উপরে যে যাকে তার মোদিকে বন্ধু বলছেন, মানে সেই ইন্ডিয়ার উপরে তিনি বিপুল কর আরোপ করলেন, শুল্ক, আমদানি শুল্ক, কিন্তু চীনের থেকে সেটা আমদানি শুল্ক স্থগিত রাখলেন। তার কারণ থেকে ওই রেয়ার আর্থ সাপ্লাই তারা বন্ধ করে দিয়েছিল তখন। এটা সেই কারণে রেয়ার আর্থে যুক্তরাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ হতে চাচ্ছে। এই পাকিস্তানের একটা অঞ্চলে রেয়ার আর্থ আছে বলে জানা যায়, এবং পাকিস্তানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করলে সেখান থেকে সেই রেয়ার আর্থ পাওয়ার একটা সম্ভাবনা আছে বলে ধারণা করা হয়। এই সমস্ত অনেকগুলো কারণ আছে। আরেকটা হচ্ছে ইরানের বর্ডারে পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সে যেমন আছে অত্যন্ত তাদের
মানে খনিজ সম্পদে সমৃদ্ধ। বালুচিস্তান চীনেরও না, ইরানেরও একটা প্রভিন্স আছে, ইরানি বালুচিস্তান, পাকিস্তানি বালুচিস্তান একদম পাশাপাশি। ফলে সেটার একটা পলিটিক্যাল দিকও আছে সেইখানে। এই ইরানি পাকিস্তানি বালুচিস্তানের অপর সাইডে ইন্ডিয়া ইরানকে একটা অত্যন্ত বিরাট বন্দর করে দিচ্ছিল, নৌবন্দর, জাহাজ বন্দর করে দিচ্ছিল। সেটা আপাতত স্থগিত হয়ে গেছে। তো অনেকগুলো স্ট্র্যাটেজিক ব্যাপারটা আছে এখানে। তাছাড়া আফগানিস্তানের একেবারে বর্ডারে পাকিস্তান, আফগানিস্তান এখনো যদিও তারা তালেবানরা ক্ষমতাসীন হয়েছে, তাদেরকে মানে পর্যুদস্ত করা ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু তাদের বর্ডারে তো সীমান্তে তো পাকিস্তান, এবং তাদের সাথে সংঘর্ষ লাগে। কিন্তু সব যদি আফগানিস্তানের সাথে আবার সংঘাতে কখনো যেতে হয়, তাহলে পাকিস্তানের চাইতে বড় মিত্র আর কারো কেউ হতে পারে না। তারাই তাদেরকে দমন করতে পারে। আফগানিস্তানের মোল্লাতন্ত্রকে, তালেবানি গোষ্ঠীকে মানে ঝামেলায় রাখার জন্য, বিব্রত রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য যদি কারো দরকার, সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পাকিস্তান। হলো অনেকগুলো কারণ সম্ভবত এখানে আছে, এবং সেই কারণে পাকিস্তানকে এই সুযোগ দেওয়া হয়েছে। আর পাকিস্তান এইটা মানে দেখুন, এই যে ইসলামাবাদে যে আলোচনা হলো, সেখানে জেনারেল আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানি ডেলিগেশনকে যারা এয়ারপোর্টে রিসিভ করেছেন, ইসলামাবাদের আসগার খান এয়ারপোর্টে, তিনি তার মধ্যে তাদেরকে লিড করছেন। এক। দুই নম্বর হচ্ছে তাদের সাথে আলোচনায় তিনি উপস্থিত ছিলেন, মধ্যস্থতার আলোচনায় দুই পক্ষের। তিন নম্বর হচ্ছে আলোচনা সাকসেসফুল না হলে অনেকগুলো ব্যাপারে মতৈক্য হয়েছে, অগ্রগতি হয়েছে। কিছু কিছু ব্যাপারে মতৈক্য হয়নি, সেগুলো নিয়ে ফার্দার আলোচনা হবে, এখন আলোচনা চলছে। আলোচনা যাতে ভেস্তে না যায় সেই জন্য পাকিস্তান কাকে সেখানে পাঠিয়েছে ইরানে, ওই আসিম মুনির সেখানে গেছেন। তা সেখানে তারা তাদের সাথে আলোচনা করছেন। অলরেডি তিনি ইরানি পার্লামেন্টের স্পিকার, যিনি মধ্যপন্থী বলে যার খ্যাতি আছে, তার সাথে তিনি ইসলামাবাদে ইরানি ডেলিগেশনের চিফ ছিলেন। তিনি ছাড়াও ওই দেশের রাষ্ট্রপতি পেজেশকিয়ানের সাথেও তিনি দেখা করেছেন। আরও কার কার সাথে দেখা করেছেন বলা মুশকিল, তবে সবার সাথে সম্ভবত তিনি দেখা করতে পারবেন না। মুর্তজা খামেনির সাথে সম্ভবত দেখা হবে না, এই কারণে দেখা করলে তো এরা কে কোথায় কোন গুহায় অবস্থান করছে মানে ইসরায়েলি টের পেয়ে যাবে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যদি দরকার হয় নিতে পারবে। ফলে খুব সতর্কভাবে ভায়া মিডিয়া হিসাবে তিনি এদের সাথে কথা বলছেন। ফলে আপনি দেখুন, মানে পাকিস্তান চেষ্টা করছে এটাকে একটা স্যালভেজ করার জন্য। এবং সম্ভবত এখন এই যে লেবাননে আপনি জানেন, এই আজকে মাত্র 10 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্র কিছুটা ইসরায়েলের উপরে চাপ দিয়ে এটা রাজি করিয়েছে, এই কারণে যে ইরান বারবার বলছিল যে এই বৃহত্তর যুদ্ধবিরতির যে কথা বলা হয়েছিল দুই সপ্তাহের, সেটাতে লেবাননীয় অন্তর্ভুক্ত ছিল, যে ইসরায়েল সেই মানে ঐকমত্য ভঙ্গ করেছে। তো ওইখানে পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং নিশ্চয়ই পালন করা সম্ভব হচ্ছে এই কারণে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এখানে ব্যবহার করছে, পাকিস্তানের কন্ট্যাক্টগুলোকে ব্যবহার করছে, এবং পাকিস্তানকে দিয়ে তাদের পাকিস্তানের সাথে ইরানের মোটামুটি কিন্তু দাঁড়ানো আরেকটা ঘটনা ঘটেছে। পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, তুমি আক্রান্ত হলে আমি তোমার আক্রমণকারীর বিরুদ্ধে দাঁড়াবো, এরকম পারস্পরিক। সেই অনুসারে তারা এই মাত্র এইদিকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দতিয়ালি করছে ইসলামাবাদে, ঠিক ওই সময়ে সৌদি আরবে তারা পাকিস্তান 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান পাঠিয়েছে, আরো মানে তাদের পাইলট সহ, এবং আরো কিছু মানে মিসাইল ইত্যাদি পাঠিয়েছে সৌদি আরবকে। ফলে সৌদি আরবের সাথে আবার ইরানের সম্পর্ক খুবই খারাপ। তারা একে অপরকে ক্ষতিগ্রস্ত করার জন্য দীর্ঘদিন থেকে যুদ্ধ। তার ভিতরে ফলে একদিকে সৌদিদের সাথে, এবং সৌদিরাও হয়তো সম্ভবত চাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা এখন বুঝে গেছে ইরান তাদের ক্ষতি করতে পারে। ফলে আপাতত মধ্যপ্রাচ্যের আরবরাও এখন চাচ্ছে যে আপাতত এটা একটা সমাধান হোক, একটা স্থিতিশীলতা আসুক, না হলে তেল বিক্রি করতে পারবে না হলে তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। তারা যে বিপুল অর্থনৈতিক শেষ সেন্টেন্স, তারা যে বিপুল মানে নগরী ইত্যাদি গড়ে তুলছিল সব ধসে পড়বে, টুরিস্টরা চলে যাবে, তাদের অর্থনীতি ধসে পড়বে। সেই কারণে তারাও হয়তো
পাকিস্তান এই দুটি আলীকে কিছুটা উৎসাহিত করছে, তো বলে আসিম মুনির এখন ওখানে আছেন, আজকে সম্ভবত ফিরে যাবেন তিনি। আমাদের সাথে যুক্ত হয়েছেন রোকেয়া হায়দার। তিনি সাবেক বাংলা বিভাগের প্রধান, ভয়েস অব আমেরিকার এবং সিনিয়র সাংবাদিক। আমরা একটু ইরান প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, তারপরে আমি শেষে আপনাকে বাংলা নববর্ষের শুরুতে তবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালাম। তবে বাংলা নববর্ষ নিয়ে আমরা একটু শেষের দিকে আলোচনা করব। আপনাকে একটু আমি ইরান প্রসঙ্গে একটু জানতে চাই, যেটি আজকে আমার বিষয়বস্তু, যে পাকিস্তান কিভাবে মধ্যস্থতার ভূমিকায় আসলো, কিংবা পাকিস্তান কেন এই এত বড় একটি ইস্যুতে এত গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে পরিণত হলো। রোকেয়া হায়দার। সবাইকে প্রথমে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই 1433 সাল আমরা মনে করছি, আশা করছি সকল বাঙালি যারা যেখানে আছেন, আলোচনা হচ্ছে কিন্তু এই মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এছাড়া আলোচ্য বিষয় যেন অন্য কোনো কিছুকে আর ছাপিয়ে যাচ্ছে না। তো যেটা মাহমুদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে পাকিস্তানের যে একটি গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক যে ভূমিকাটা এই মুহূর্তে, একদিকে আফগানিস্তান, একদিকে ইরান, একদিকে সৌদি আরব, সবকিছু মিলিয়ে কোনো দেশের সাথে তাদের সখ্যতা আছে, কোনো দেশের সাথে তাদের নেই। তবে অতীতের ভূমিকা নিয়েও যদি আমরা স্মরণ করি, পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানকে কাজে লাগিয়েছে। দুতিয়ালির কথাই বলুন, অথবা কোনো গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অবস্থান বা স্ট্র্যাটেজিক কোনো বিষয় নিয়ে পাকিস্তানকে তারা সঙ্গে নিয়ে কাজ করেছে। আমার মনে পড়ে একসময় জেনারেল মুশারফ এখানে এসেছিলেন, এবং সেই সময় কিন্তু 9/11-এর পরে। তারপরে জেনারেল মুশারফ উল্লেখ করেছিলেন যে আমার সাথে এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন একটা সম্পর্ক আমাদের, উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমি যদি চাই তো এই মুহূর্তে ওই লাল টেলিফোনটে ওঠালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আমি সরাসরি আমার দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারি। তো এটা যে কতটা গুরুত্ব বহন করে সেটা আমরা বুঝতে পারছি। এবং যে কোনো দেশ, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র যেমন একটা বিরাট আশঙ্কা ছিল সবার, ওই হরমুজ প্রণালীকে নিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে তাদের স্থলসেনা পাঠাচ্ছিল, অস্ত্র রণ সরঞ্জাম সব পাঠাচ্ছিল সেখানে, যেভাবে হরমুজ প্রণালীকে একেবারেই মানে বন্ধ করে রেখে ইরানের সাথে একটা মানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারে, এবং ইরানের কাছে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ যে প্রক্রিয়া সব রয়েছে তার হাতে, সেটা নিয়ে একটা পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা মধ্যপ্রাচ্য, এ নিয়েও সারা বিশ্বে আশঙ্কা এখনো বিরাজ করছে। তবে এই মুহূর্তে অন্তত মমতাজ ভাই যেমন বললেন যে কয়েকদিনের জন্য, 2 সপ্তাহ না হলেও 10 দিনের মধ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প আজকেই বলেছেন যে 10 দিনের মধ্যে এই যে চুক্তিটা হয়েছে, এখন যে অস্ত্রবিরতি হয়েছে এবং যে আলোচনা চলছে পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে, সেটা বোধহয় আমাদের পক্ষে আবার নতুন করে নবায়ন করা, সেই চুক্তি আবার করতে হবে না যুদ্ধবিরতির। তার মানে ইসরায়েলও থমকে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে একটা বিরাট কোনো সংঘর্ষের দিকে এগিয়ে যাক, যাতে করে মধ্যপ্রাচ্য তো ক্ষতিগ্রস্ত হবেই, গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় কথা, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে যখন তিনি বারবার বিভিন্ন জায়গায় শান্তির দূত হিসেবে নিজেকে প্রমাণিত করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে তার নিজের পথে, নিজের অগ্রযাত্রার পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের বর্তমান অবস্থান। তো মমতাজ ভাই যাতে সুন্দরভাবে যে ব্যাখ্যা করলেন, তার প্রেক্ষিতে আমি বলতে পারি যে আমাদেরকে কিন্তু এই আগামী 10 দিন, মানে কি বলবো আর কি, দুরুবক্ষে আমাদের অপেক্ষা করতে হবে যে এর কি পরিণাম দেখা দেয়। কারণ ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের কথা শুনে আবার হঠাৎ করে দেখা যায় লেবানন না, আমরা হেজবুল্লাহকে আটক তাক করে আমাদের যুদ্ধ চালাচ্ছি, এবং ইসরায়েলের হাতে অস্ত্র আছে, ক্ষমতা আছে, অর্থ আছে। কারণ তার সব থেকে বড় যে তার শক্তি, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসে পেয়েছে। সেই জন্য সে প্রায় বিভিন্ন ক্ষেত্রে সবকিছু উপেক্ষা করে একেবারে এককভাবে নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়, এবং যুক্তরাষ্ট্রের কথাও তখন অমান্য করে। সেটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো দেখা যায় যে 10 দিনের যে যুদ্ধবিরতি ইসরায়েল বলেছে লেবাননে, সেটা কতদূর এগোয় এবং কতদিন স্থায়ী হয়। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কি মনে হয় কি পরিণতি হতে পারে? ছোট করে আমি
না, সেটা তো আমরা সবাই আশা করবো যেন স্থায়ী হয়, কিন্তু স্থায়ী নাও হতে পারে। একটা কথা হচ্ছে যে ইসরায়েল হুম, হুম। বলবে যে ওরা এটা করেছে, মানে হ্যাঁ, নিজেরাও কিছু উল্টাপাল্টা ঘটিয়ে বা সামান্য ছোটখাটো ব্যাপারকে উস্কানিমূলক ব্যাখ্যা করে, অজুহাত হিসেবে ব্যাখ্যা করে তারা যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে। তারা এই যুদ্ধবিরতি হওয়ার পরেও দু এক জায়গায় একটু আক্রমণ করেছে বলে আমি অনেক, সর্বশেষ হ্যাঁ, একটা নিউজ দেখলাম। ফলে এটার আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং তারা ইরানের সাথে যে যুদ্ধবিরতি হয়েছে, এটা ইসরায়েলের সাথে কথা বলে তাদের পারমিশন নিয়ে মানে প্রেসিডেন্ট ট্রাম্প করেননি। কিন্তু নেতানিয়াহুর উপর যদি দায়িত্ব ছেড়ে দেওয়া হতো, উনি এটা বিরোধিতা করতেন। তিনি মানে ইরানকে ফ্ল্যাটেন করার পক্ষপাতী একেবারেই। তো অথচ সারা বিশ্বের অর্থনীতি, ওই অঞ্চলের অর্থনীতি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং মানে যদিও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ব্লকেট করছে, ইরানের আমদানি রপ্তানি সমুদ্রপথে সব বন্ধ হয়ে রয়ে গেছে। ফলে সেইটা কারণে কিন্তু হজমোট প্রণালী তো খোলা যাচ্ছে না। ফলে পুরো এলাকায় একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এবং যত দীর্ঘস্থায়ী হবে এটা, সারা বিশ্বের অর্থনীতি, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি মন্দার দিকে যায়, আগামী বছরের মিড টার্ম ইলেকশন তো এই হুম, বছরই, এই এবার বছরের থেকে মিড টার্ম ইলেকশনে নভেম্বরে। মানে রিপাবলিকান পার্টি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এমনকি সেনেটার সংখ্যাগরিষ্ঠতা না হারলেও তাদের মানে সদস্য সংখ্যা কমে যেতে পারে, এই একটা আশঙ্কা। সে নানা কারণে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চয়ই চেষ্টা করবেন যুদ্ধবিরতি, তাদের উপরে চাপ সৃষ্টি করে পাকিস্তান শুধু তিয়ালি করে মোটামুটি ভাবে একটা সমঝোতার মাধ্যমে। তবে যেটা আমার বন্ধু রোকে হায়দার উল্লেখ করলেন, সেটা হচ্ছে ইরানের যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যেগুলা দিয়ে কয়েকটা বোমা বানানো যায়, কিন্তু সেগুলা সম্ভবত 70% পর্যন্ত সমৃদ্ধকরণ করা আছে। সেটা 90%-এর উপরে সমৃদ্ধকরণে পৌঁছানো গেলে বা পৌঁছালে তখন সেটা দিয়ে বোমা বানানো যায়। এখন যেগুলো বানানো যাবে আণবিক বাজি বানানো যাবে, সেটাও ক্ষতিকর, কিন্তু আণবিক বোমা বানানো যাবে না। তো সেইটাও চেষ্টা করছেন ওই ইউরেনিয়ামগুলো যুক্তরাষ্ট্রের হাতে বা আন্তর্জাতিক কোনো কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের জন্য তারা চাপ দেওয়ার চেষ্টা করছেন। আর অন্যান্য তাদের মিসাইল উৎপাদন ক্ষেত্র অনেকগুলো ধ্বংস করে দিয়েছে, যে মিসাইলগুলো আছে সেগুলো হস্তান্তর করা, ইউরেনিয়াম হস্তান্তর, এগুলো দাবি করছে। আমার ধারণা মোটামুটি একটা সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, ব্যর্থতার চাইতে বেশি।